অনলাইন ক্লাস ডি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ডি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান, তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। কোষ বিভাজন বিষয়বস্তু থেকে আমার আজকের ক্লাসের শিক্ষণফল কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা পাবে, বর্ণনা করতে পারবে। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ডি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো, নিরাপদে আছো। রুটিন অনুযায়ী আজকে আমার ক্লাস নবম শ্রেণীর জীববিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে গত ক্লাসে আমি আলোচনা করেছি প্রাণী টিস্যুর, আবরণী টিস্যু, ধারাবাহিকভাবে আলোচনা করেছি যোজক টিস্যু। তার আগে আমি জীবকোষ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে। যারা আমার ক্লাস দেখবে সাথে সাথে ক্লাস দেখে নাম ও রোল নম্বর কমেন্টে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন বিষয়বস্তু থেকে আজকে আমার ক্লাস এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এগুলোর কোনটি দেহ বৃদ্ধি ঘটায়, কোনটি জনন কোষ সৃষ্টি করে, আবার কোনটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরনের কোষ বিভাজন কিভাবে হয়ে থাকে এ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলো থেকেই জানতে পারবে। আজকের ক্লাসে আমি কোষ বিভাজনের ধারণা সম্পর্কে তোমাদের বোঝাতে চেষ্টা করব। কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করব, তোমরা কোষ বিভাজন সম্পর্কে জানতে পারবে। মাইটোসিস কোষ বিভাজন ব্যাখ্যা করতে পারবে তোমরা আজকের ক্লাস শেষে। প্রথমে আসলে আমরা কোষ বিভাজন এবং তার প্রকারভেদ সম্পর্কে জানি। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। তোমরা কোষের সংজ্ঞা জানো, এর আগের ক্লাসগুলোতে পড়েছ। জীবদেহের গাঠনিক এককে বলে কোষ। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোন কোন জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী। এককোষী জীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় বহুকোষী। মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। বিশাল দেহি একটি বটগাছের সূচনা ঘটে একটি মাত্র কোষ থেকে। এই যে স্কুলের সামনে একটি বিশাল দেহি বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছও একটি মাত্র কোষ থেকেই বিভাজনের মাধ্যমে এই বিশাল দেহি হয়েছে। অর্থাৎ জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকেই বিভাজনের মাধ্যমে এই বিশাল দেহি বটগাছে পরিণত হয়েছে। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। আবার কোষ বিভাজনের মাধ্যমেই পুং ও স্ত্রী গেমেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। জীবদেহের দুইটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং
মিউসিস। আজকে আমি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। মাইটোসিসের ধাপসমূহ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন বলা হয়। কোথায় ঘটে মাইটোসিস? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ, মুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এ ধরনের বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না? মনে রাখবে, প্রাণীর স্নায়ুকোষে মাইটোসিস বিভাজন ঘটে না। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। মাইটোসিস কোষ বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়। পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন হয় অর্থাৎ সাইটোকাইনেসিস হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে বলে ইন্টারফেজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে মাইটোসিস বিভাজনের পর্যায় সম্পর্কে জানলে। কয়টি পর্যায় বলেছি? দুটি পর্যায় আছে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোপ্লাজমের বিভাজন হলো সাইটোকাইনেসিস। আর কি জেনেছো এখানে? ইন্টারফেজ। ইন্টারফেজ হলো ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে যে প্রস্তুতিমূলক কাজ করতে হয়, কোষের নিউক্লিয়াসের প্রস্তুতিকেই বলা হয় ইন্টারফেজ। ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। এই চিত্রে দেখো, এখানে আছে 1 প্রোফেজ, 2 প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 অ্যানাফেজ,
এবং 5 টেলোফেজ। আবার বলছি, বোঝার সুবিধার্থে এই পর্যায়কে ক্যারিওকাইনেসিস পর্যায়কে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। এখন আমি তোমাদের এই 5টি ধাপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব, এই 5টি ধাপ সম্পর্কে আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ প্রোফেজ। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষে কি কি ঘটনা ঘটে? কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জারিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে। এগুলো একটি বিন্দুতে যুক্ত থাকে। এই বিন্দুর নাম হলো কি? সেন্ট্রোমিয়ার। আবার বলছি, প্রোফেজ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে যায়, ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে কি বলে? ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, আর ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত হয়। দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজ। এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে বলে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো এস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের 2 বিপরীত মেরুতে পৌঁছালে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে দেখো, এখানে মেরু দেখতে পাচ্ছ চিহ্নিত করা আছে, স্পিন্ডল যন্ত্র আছে। এই স্পিন্ডল যন্ত্র কাকে বলছি? কোষের উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলোই মাখুর আকৃতি ধারণ করে, তাই একে বলা হয় স্পিন্ডল যন্ত্র। প্রাণীকোষের যে চিত্রটি আছে, এখানে দেখো এস্টার রশ্মি, সেন্ট্রিওল আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টি সেন্ট্রিওল, 2টি চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো এস্টার রশ্মির আবির্ভাব ঘটে। এই প্রাণীকোষে সেন্ট্রিওল এস্টার রে সৃষ্টি করে, তোমরা জেনেছো এর আগে। এস্টার রশ্মি এখানে দেখতে পাচ্ছ, এস্টার রশ্মির আবির্ভাব এবং কোষের 2 বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে, আর তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? স্পিন্ডল যন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় ধাপ মেটাফেজের চিত্র দেখতে পাচ্ছ এখানে। এই মেটাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। আমরা এর আগে বিষুবীয় অঞ্চল জেনেছি, আমি এর আগে বিষুবীয় অঞ্চল তোমাদের বলেছি। আগের ধাপে স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় কি? বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যে যন্ত্র আমরা আগের ধাপে সৃষ্টি হয়ে পড়েছি, এর মধ্যভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো তোমরা।
এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে আটকে থাকে কি দিয়ে? তন্তু দিয়ে। ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায়, তাই এই ধাপে স্পষ্ট দেখা যায় ক্রোমোজোমগুলোকে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা মেটাফেজ দশা। অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে বলে অপত্য ক্রোমোজোম। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLI বা জে আকৃতি বিশিষ্ট হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে দেখো এখানে অপত্য ক্রোমোজোম দেখা যাচ্ছে। ক্রোমাটিডগুলো যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিটি ক্রোমাটিডকে, তখন বলে অপত্য ক্রোমোজোম। আর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমগুলোর অর্ধেক চলে যায় উত্তর মেরুর দিকে আর অর্ধেক যায় দক্ষিণ মেরুর দিকে। আশা করছি বুঝতে পেরেছো। টেলোফেজ ধাপ। এই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো তোমরা কি বলেছি। এখানে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছার পরে ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। আর কি সৃষ্টি হয়? উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবেই কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং এই ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় সাইটোকাইনেসিস। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে গঠন করে কোষ প্লেট। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সাইটোকাইনেসিস ভালোভাবে বুঝতে পেরেছো। মনে রাখবে, উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে
বোঝার চেষ্টা করেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের বাড়ির কাজ, উদ্দীপকে যে চিত্র দেখছো এই চিত্রের ধাপ দুটিতে কোষে কি কি ঘটনা ঘটে? চিত্রের ধাপ দুটিতে কোষে কি কি ঘটনা ঘটে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। বাড়ির কাজ দিয়েছি, লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত লেখাপড়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।